ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা ফেসবুক, ওয়েব অ্যাপ এবং অ্যাপ থেকে 3টা জায়গা থেকে আমরা কিন্তু লাইভে আছি। তো আশা করি সবাই ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের লেখাটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তাই তো? ওকে, তাহলে তোমাদের সাথে ফাইনালি আমাদের ক্লাস শুরু হয়ে গেল। তো তোমরা এইচএসসি 28 ব্যাচ, এখন তোমরা কিন্তু আর এসএসসি 26 নয়, তোমরা এখন এইচএসসি 28 ব্যাচ। এখন এইচএসসির পড়া শুরু করতে হবে। এইচএসসির ফিজিক্স পড়াটা খুবই সহজ যদি তুমি বুঝে পড়াশোনা করো। তুমি যদি না বুঝে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি হতাশার সাগরে হাবুডুবু খাবা। এখন পড়াশোনা শুরু করলে হাবুডুবু খেলে তো হবে না, আমাদের পড়াশোনাটাকে স্মুথলি আগায় নিয়ে যাইতে হবে। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো টিচারের গাইডলাইনে দরকার এবং পাশাপাশি নিজের ইফোর্টটা দরকার। তুমি যদি ইফোর্ট না দাও তাহলে আমি অনেক চেষ্টা করেও কিন্তু তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাইতে পারবো না। তো তোমার থেকে 100% ইফোর্ট থাকতে হবে, যেন পড়াশোনার দিক দিয়ে কোনোভাবে কোনো ছাড় বা কম্প্রোমাইজ তুমি না করো। দেখো, আজকে প্রথম ক্লাসে অনেক স্টুডেন্ট যুক্ত আছে লাইভে। আস্তে আস্তে দিন যাবে, দেখবা লাইভে স্টুডেন্টের সংখ্যাটা কমতে থাকবে। এটার কারণ হচ্ছে কি, ওই যে যাদের ধৈর্য কম, যাদের মোটিভেশনে ল্যাক আছে, তারা কিন্তু আস্তে আস্তে সরে পড়বে। এবং দেখা যাবে আজকে তুমি যে লাইভ ক্লাসটা শুরু করলা, তুমি যদি আমার সাথে কন্টিনিউ করে যাইতে পারো, প্রত্যেকটা ক্লাস লাইভে করে ফেলতে পারো, সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার সিলেবাসটা আগাবে। তুমি কলেজের পরীক্ষাতে ভালো করতে পারবা। কলেজের পরীক্ষা কেন, সামনে যত পরীক্ষা হবে সকল পরীক্ষাতেই তুমি ভালো করতে পারবা। কিন্তু ধরো আজকে যারা শুরু করলা, সামনে যদি কন্টিনিউ করতে না পারো, যে ও আচ্ছা আজকে ভাল লাগছে না, আজকে লাইভ ক্লাসটা করব না, রেকর্ড করে নিব নে, এটা একটা বিশাল ধোকার মধ্যে পড়ে যাওয়া। পরে রেকর্ড ক্লাস করে নিব, এই যে পরে করে নিব, দেখবা এই পরের সময়টা আর আসে না। পরের দিন পড়তে বসবো, এই পরের দিনটা আনাটা খুব টাফ হয়। এই কারণে লাইভ মানে কি, একেবারে সরাসরি লাইভ, তাহলে ক্লাসটা একেবারে লাইভেই করে নিতে হবে। ওকে, পরের দিনের জন্য কোনো পড়া রেখে দেওয়া যাবে না। আজকের দিনের পড়া আজকের দিনে এই মুহূর্তে কমপ্লিট করে ফেলতে হবে, তাহলেই তুমি আগাবা, না হলে তুমি পিছাবা। তো এখন এই ব্যাপারটা সম্পূর্ণই তোমার উপর। দেখো, ইন্টারে নিজেকে কন্ট্রোল করার একমাত্র চাবিকাঠি তোমার কাছে, নিজের কাছে। তোমার মা বাবা কিন্তু এখন আর সারাক্ষণ তোমার সাথে লেগে থাকবে না। তুমি যখন এসএসসি পরীক্ষা পর্যন্ত দিছো, তোমার দেখবা হয় মা হয়তো বাবা কেউ একজন তোমাকে কিন্তু পড়ার দিকে গাইডলাইনটা দিয়ে গেছে, বাট এখন এসে কিন্তু তারা গাইডলাইনটা দিতে পারবে না। এখন সিলেবাসটা এত বড়, মা বাবার পক্ষে কিন্তু তোমাকে এই পুরো সিলেবাসে, মানে নিজেদের পক্ষে কোনো একজন মানে প্যারেন্টসের পক্ষে এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট সঠিকভাবে গাইডলাইন দেওয়া এবং সঠিকভাবে তোমাকে গাইড করা। তো এই কারণে এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। দেখবা মা বাবাও তোমার উপর ছেড়ে দিবে। এখন তুমি যদি নিজেকে ভালো পথে রাখো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, আর যদি নিজে পিছাই পড়ো তোমার নিজের গাফিলতির কারণে, তাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হবে। তো খবরদার, রেজাল্ট খারাপ করা যাবে না। যেহেতু তোমরা আমাদের সাথে আসো, আমাদের অনলাইনে বেস্ট কোর্স, ফিজিক্স কোর্স যতগুলো কোর্স আছে তার মধ্যে বেস্ট কোর্স এটা, এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে যুক্ত থাকে। এবং যারা ধরো ভালো র্যাঙ্কে বিভিন্ন জায়গায় চান্স পায়, একেবারে মনে করো ডাবল ডিজিট, সিঙ্গেল ডিজিট র্যাঙ্কে চান্স পায়, তারা কিন্তু আমাদের কোর্স থেকেই। তো তাদের গাইডলাইনটা তোমরা নিবা, তারা কি করে পড়াশোনা করছে, দেখবা তারা কিন্তু কালকের জন্য কোনো পড়া ফের লেখে নাই, পারলে আরও অ্যাডভান্স পড়াশোনা করে ফেলছে। এই যে আর্কাইভ ক্লাসগুলো তোমরা পাচ্ছ, দেখবা অনেক ভাইয়েরা আর্কাইভ ক্লাস থেকে কয়েকটা অধ্যায় আগে থেকে করে রাখতেছে, মানে তাদের টার্গেট থেকে আমি কিভাবে আগাইতে পারি। ঠিক আছে, তো তোমরা এখানে যারা লাইভ আমার কথা শুনতেছো, দেখবা তাদের মধ্যে কেউ কেউ থাকবা যে তুমি আগাবা কি উল্টারও পিছাই পড়তেছো। একটা অধ্যায়ের আমি ধরো 7 নম্বর ক্লাসে আছি, তোমার তখন 3 নম্বর ক্লাসটাও হয় নাই।
তো এইভাবে কিন্তু পিছানো যাবে না, লাইভে ক্লাসটা করে নিতে হবে। আর যখন তুমি আমার ক্লাসটা করবা তখন যে কাজগুলো করতে হবে, দেখো 9-10 তোমার যখন সিলেবাসটা ছোট ছিল তখন তুমি খুব সুন্দর করে খাতায় নোট টোট করছো, অনেক সময় পাইছো, করছো, সেটা ঠিক আছে। কিন্তু এখন এসে কিন্তু নোট করার জন্য খুব বেশি সময় খরচ করা যাবে না। লাইভে আমি ক্লাসটা শেষ করব, হয়তো তুমি কোনো একটা স্লাইড লিখতে পারবে না, আমি স্লাইড চেঞ্জ করে ফেলবো, কিন্তু ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে তোমার কভার করে ফেলতে হবে, 10-15-20 মিনিটের মধ্যে কভার করে ফেলতে হবে। এটা যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না। অনেকে কি করো, যখন তুমি লেকচার লিখো তখন একটা লাল কলম, একটা নীল কলম, একটা পেন্সিল, একটা রাবার, বুঝছো, একটা সবুজ কলম, অনেকগুলো কলম একসাথে নিয়ে বসো। তারপরে কি করো, বিভিন্নভাবে সুন্দর করে নোট খাতাটাকে যেভাবে আমরা ডিজাইন করে সুন্দর করে লিখি ওইভাবে লিখো। দেখো এখন কিন্তু এগুলা করার দরকার নেই, এগুলা করা মানে সময় নষ্ট। সময়টাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। তুমি কত সুন্দর করে খাতাকে সাজাচ্ছ এর উপরে কিন্তু কোনো নাম্বার নাই, তোমার অ্যাকুরেসি আছে কিনা, স্পিড আছে কিনা, এর উপরে আসলে তোমার নাম্বার। প্রতিযোগিতার যখন তুমি অ্যাডমিশন টেস্টে পরীক্ষাগুলো দিবা তখন কম সময়ের মধ্যে কে সঠিকভাবে বেশি সংখ্যক কোশ্চেন অ্যান্সার করতে পারে সেই কিন্তু জিতে যাবে, সেই কিন্তু আগায় যাবে। তো ধরো কেউ একজন 10টা ম্যাথ করতে পারে ধরো আধা ঘন্টায়, আর কেউ একজন আধা ঘন্টাতে 2টো ম্যাথ করতে পারে, কিন্তু 2টো ম্যাথ এত সুন্দরভাবে করে, মানে এত সুন্দরভাবে কোনো জায়গায় কলম ছড়ানোর জায়গা নেই। আর কেউ আধা ঘন্টার মধ্যে 10টা ম্যাথ করতে পারে, কার অ্যাকুরেসি বেশি? যে আধা ঘন্টার মধ্যে 10টা ম্যাথ করতে পারে ওর অ্যাকুরেসিটাই বেশি, ওর স্পিডটা বেশি, ও বেশি মার্ক আনতে পারবে। ধরো এক একটা ম্যাথে 10 মার্ক করে ধরলাম, তাহলে তুমি আধা ঘন্টার মধ্যে 2টো যদি করতে পারো তুমি পাবা 20 মার্ক। আর ও আধা ঘন্টার মধ্যে যদি 10টা করতে পারে, ধরো 10টার মধ্যে 2টো ভুলও গেল, তাহলে ও পাবে 80 মার্ক। তাহলে কি পরিমাণ আগায় যাবে চিন্তা করতে পারতেছো? তো এই কারণে তুমি ওই অনেকগুলো কলম টলম নিয়ে বেশ খাতায় ডেকোরেশন করে নোট করার দরকার নাই। 1 নং প্রশ্নের উত্তর বা একটা টপিক লিখে একটা বক্স করা, নিচে মনে করো পদ্মা সেতুর ঢেউ দেওয়া, এগুলোর আসলে কোনো দরকার নেই এখন। ঠিক আছে, তুমি নোট করবা মাথায়, খাতার চেয়ে মাথায় ঢুকতেছে কিনা পড়া, এইটা ভালো করে ইনশিওর করবা। তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি যখন একটা টপিক পড়তেছো, টিচার যখন পড়াচ্ছে তখন খাতার চেয়ে মাথায় কিভাবে সেভ করে নেওয়া যায় এইটা তোমার টার্গেট হওয়া দরকার। বুঝতে পারছো? তো এই কাজটা করবা যেন খাতা ছাড়া বই ছাড়া পড়ার অভ্যাস করতে পারো। চোখ বন্ধ করে যেন তুমি একটা টপিক নিয়ে ভাবতে পারো এবং টপিকের ব্যাপার স্যাপার যেন তোমার চোখের সামনে ভেসে ওঠে। এইভাবে নিজেকে ট্রেন আপ করতে হবে। বুঝতে পারছো? আমরা ইন্টারের পড়াশোনাটা কিন্তু 9-10-এর মতো করে করব না, যে বইয়ের এত নম্বর পৃষ্ঠা আজকে আমরা পড়বো, উল্টাও এত নম্বর পৃষ্ঠায় যাও, এত নম্বর ম্যাথটা করো। এভাবে কিন্তু ইন্টারে পড়াশোনা হয় না। ইন্টারে পড়াশোনা হয় হচ্ছে টপিক ওয়াইজ। আজকের ক্লাসে আমরা দেখবা একটা টপিক পড়াবো, সেই টপিকটা তোমার বই থেকে নিজের খুঁজে বের করে পড়তে হবে, বই থেকে নিজের খুঁজে প্র্যাকটিস করতে হবে। লেকচার খাতার উপর কিছু নাই, লেকচার খাতাটা খুব ভালো করে পড়লেই দেখবা তোমার বোর্ড পরীক্ষা অ্যাডমিশন সব হয়ে যাচ্ছে। লেকচার খাতাটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় খুবই ছোট একটা অধ্যায়, এই অধ্যায় থেকে তেমন কোশ্চেন আসে না। প্রথম অধ্যায় নাম হচ্ছে ভৌত জগত পরিমাপ। এখান থেকে আমরা টুকিটাকি পরিমাপের হিসাব, মাত্রা সমীকরণ দিয়ে সূত্রের প্রমাণ, কোনো রাশির মাত্রা বের করা, এই ব্যাপারগুলাই আসলে আমরা এই অধ্যায়ে শিখি। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে না বোর্ড পরীক্ষাতে, খুব রেয়ার। বাট এই অধ্যায়ে বোঝার এবং শেখার অনেকগুলো টপিক আছে, তো আমরা এই জিনিসগুলো এই অধ্যায়ে শিখব। তো চলো আর আমরা কথা না বাড়াই, আমরা শুরু করি। বই কোনটা কিনবা? বই এখনও তো বোর্ড বই, নতুন বই বের হয়নি। বই যে কোনো একটা বই কিনলেই হবে। ঠিক আছে, বই যে কোনো একটা বই কিনলে হবে। অনেকগুলো রাইটারের বই বাজারে আছে, যেমন আমার কাছে এইখানে দেখো, এটা হচ্ছে ইসাক স্যারের বই আছে, এই যে প্রথম পত্র ইসাক স্যারের বই। এরকম অনেকগুলো বই আছে। তা আমি বলবো যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা নিবা, আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা সেলু স্যার বা ইসাক স্যারের একটা বোর্ড বই নিতে পারো। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে সেলু স্যার বা ইসাক স্যার, কিন্তু সবচেয়ে বেশি চলে সারা বাংলাদেশে এই বইটাই বেশি চলে। আর মেডিকেল টার্গেট যাদের, তাদের এই বইয়ের কোনো বিকল্প নেই, ওয়ান অ্যান্ড অনলি ইসাক স্যারের বই। মেডিকেলটা যাদের টার্গেট, ওকে, মেডিকেল যাদের টার্গেট তাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি ইসাক স্যারের বই। আর প্র্যাকটিসের জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সাইকেলের বই। তোমরা যারা বই সহ এনরোল করছো, ঠিক আছে, তাদের তো খুবই ভালো, তারা তো সাথে সাথে
বই পেয়ে যাচ্ছ, কিছুদিন পরেই হয়তো বই পেয়ে যাবা, বইগুলো পাঠানো শুরু করবে 2-1 দিনের মধ্যেই। তো বই যখন পেয়ে যাবা ওই বই থেকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য এসিএসের ফিজিক্স সাইকেল, ম্যাথ সাইকেল, কেমিস্ট্রি সাইকেল এই বইগুলোর উপরে কোনো বই নাই প্র্যাকটিসের জন্য। এই বইগুলোতে তুমি কি পাবা? টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন, বিভিন্ন বইয়ের কোশ্চেন, এবং কিছু মনে করো যে এমন কোশ্চেন আছে যেটা কোনো বইতে নাই, যেগুলো আমরা ধরো ক্লাসে করাবো বা আমাদের বইয়ে আছে, এরকম কিছু স্পেশাল কোশ্চেন, মানে প্র্যাকটিসের জন্য ইচ অ্যান্ড এভরিথিং ওই বই আছে। ওইটা করলে তোমার বোর্ড পরীক্ষা থেকে অ্যাডমিশন সব হয়ে যাবে। ওই বইটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারলে তুমি কোথাও আটকাবা না, বোর্ড পরীক্ষাতেও না, অ্যাডমিশনেও না, কোথাও আটকাবা না। টাইপ ভিত্তিকভাবে বিগত বছরে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষাতে আসা কোশ্চেনগুলোও বইতে সুন্দর করে টাইপ ভিত্তিকভাবে সাজানো আছে। এটাই সবচেয়ে বেশি দরকার, টাইপ ভিত্তিকভাবে সাজানো। এটা সব বইয়ে তুমি পাবা না। বোর্ড বইগুলো তুমি যদি এখন পড়তে চাও, বোর্ড বইগুলো উল্টাবা, দেখবা তোমার মাথা ঘুরবে যে আরে এগুলা কি এগুলা, এবং ঘোরা স্বাভাবিক। কেন? কারণ বোর্ড বইয়ের টপিকগুলো সাজানো নাই, আগের টপিক পরে, পরের টপিক আগে, এইভাবে একটু উল্টাপাল্টাভাবে সাজানো আছে। এই কারণে বোর্ড বইগুলো পড়তে গিয়ে তুমি একটু প্রবলেমে পড়বা। ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, কোনো হতাশা বা কঠিন কোনো কিছু না। ঠিক আছে? সবই মানে সহজেই স্মুথলি আমরা আগায় নিতে পারবো। তুমি জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা। তোমার মাসুর ভাই এবং আমি দুইজন মিলে আমরা এই ফিজিক্স কোর্সটাকে আগায় নিয়ে যাব। আমরা যে গাইডলাইনটা দিব সেই অনুযায়ী তুমি চলতে পারলে তুমি কোথাও আটকাবা না। এখন তুমি এটা প্রতিজ্ঞা করো যে ভাই আপনাদের কথা আমরা শুনবো। এটা প্রতিজ্ঞা যদি করতে পারো, এই কথাটা যদি তুমি দিতে পারো, তাহলে তোমার হাত আমি ছাড়বো না। বুঝতে পারছো? তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছাই আমি দিব, এটা কথা দিলাম। শুধু আমার কথা শুনে চলতে হবে, আমার কথা থেকে নড়চড় করা যাবে না। এই কথাটা নিজের থেকে দিতে হবে যে ভাই হ্যাঁ আমি প্রমিস করলাম যে আপনাদের কথা আমরা শুনবো। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা আজকে প্রথম ক্লাসে ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের মাত্রা এবং মাত্রার সাহায্যে ধরো একক নির্ণয় বিভিন্ন রাশির এই টপিকটা আমরা পড়ব। মাত্রা বা ডাইমেনশন। মাত্রা কি? দেখো, বিভিন্ন রাশি, যেমন মৌলিক রাশি বা যৌগিক রাশি। আমি একটা ভৌত রাশির উদাহরণ দিই। ধরো কোনো একটা ভৌত রাশি, যেমন ধরো বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। বেগের সূত্র কি আশা করি তুমি জানো। বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার, তাহলে s/t। টি হচ্ছে সময়, এস হচ্ছে সরণ একক কি? মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য, লেন্থ। তো এবার আসো, এই লেন্থ, দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য। এটাকে প্রকাশ করা হয় এল দিয়ে। সময়, এটা একটা মৌলিক রাশি যার সময়, টাইম, তাহলে মাত্রা ক্যাপিটাল লেটার টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি এই যে বেগকে লিখলাম v = s/t। তাহলে এস সরণ, দ্যাট ইজ এল লেন্থ, টি সময়, টাইম ক্যাপিটাল লেটার টি। টিটাকে আমি উপরে উঠাই দিলাম, উপরে উঠাই দিলে এল t⁻⁻1। এটা হচ্ছে বেগের মাত্রা সমীকরণ বা বেগের মাত্রা। দেখো আমরা বেগের মাত্রা বের করে ফেললাম। বেগের মাত্রা হচ্ছে এল t⁻⁻1। এবার কথা হচ্ছে ভাই মাত্রাটা কি, আসলে সংজ্ঞা কি লিখবো? বুঝলাম এভাবে মাত্রা বের করতে হয়, এটা আমরা 9-10-এ করে আসছি, সহজ জিনিস। তো মাত্রার ডেফিনেশনটা কি? মাত্রার ডেফিনেশনটা হচ্ছে, দেখো বেগ হচ্ছে একটা ভৌত রাশি, একটা যৌগিক রাশি। কেন? কারণ বেগ নির্ভর করে সময় এবং সরণের উপর। তাহলে যে সকল রাশি অন্য কোনো রাশির মাধ্যমে লাভ করা যায়, অর্থাৎ যে কোনো একটা ভৌত রাশিকে ভাঙলে যদি অন্যান্য মৌলিক রাশি পাওয়া যায়, সহজ কথা, তাহলে তাকে বলা হয় যৌগিক রাশি। অর্থাৎ যে রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করে সে হচ্ছে যৌগিক রাশি। তো বেগ কি সময়ের উপর নির্ভর করে না? বেগ সরণের উপর নির্ভর করে না? তাহলে এটা হচ্ছে একটা যৌগিক রাশি। এই যে যৌগিক একটা রাশি, একটা ভৌত রাশি, এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি কয়টা? দুটো। এই মৌলিক রাশি, এই যে মৌলিক রাশি বেগ যে ডিপেন্ড করতেছে সরণ এবং সময়, এই যে দুইটা মৌলিক রাশির উপর, তাহলে এই মৌলিক রাশির মধ্যে সম্পর্কটা কেমন, সূচক কেমন? মানে সহজ কথা, বেগের সমীকরণে
সরণ উপরে আছে নাকি নিচে, বেগের সমীকরণে সময় উপরে নাকি নিচে, সময়ের পাওয়ার কত, ঠিক আছে, এই ব্যাপারগুলা আমরা যে সমীকরণের সাহায্যে বুঝতে পারি সেটাকেই বলা হয় মাত্রা, সেটাকেই বলা হয় মাত্রা। যেমন বেগ দুটো মৌলিক রাশির উপর নির্ভরশীল, একটা হচ্ছে সরণ এবং একটা হচ্ছে সময়। তাহলে আমি যদি তোমাকে বলি বেগের মাত্রা, আমি যদি তোমাকে বলি দেখো বেগের মাত্রা L_(t⁻⁻1), তুমি তখন বুঝে যাবা যে ও আচ্ছা, তাহলে বেগের মাত্রাতে অর্থাৎ বেগের সূত্রে সরণ লেন্থ এটার সাথে সমানুপাতিক। দেখো এর পাওয়ার 1, পাওয়ার কত 1, তাহলে 1 পাওয়ার যদি 1 হয় তাহলে বেগের সাথে সরণ হচ্ছে সমানুপাতিক অর্থাৎ ভগ্নাংশের উপরে, এবং টি এর সাথে ইনভার্স সম্পর্ক। তাহলে টি হচ্ছে সময়, তাহলে সময়ের সাথে ইনভার্স, তাহলে সময়ের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ সময়টা থাকবে নিচে। তাহলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। সহজ কথা, কোনো একটা ভৌত রাশি, এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে আমরা কি বলি, সূচককে আমরা মাত্রা বলি। বলো বুঝতে পারছো কিনা? কোনো একটা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে আমরা মাত্রা বলি। তাহলে আসো এবার আমরা মাত্রার সংজ্ঞাটা তাহলে লিখি। মাত্রা কিন্তু বের করা শিখে গেছি, আর মাত্রা সমীকরণ লিখলে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। কি দিতে হয়? একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। ওকে, তাহলে মাত্রার সংজ্ঞাটা কি? মাত্রার সংজ্ঞাটা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। ওকে, তাহলে যেমন বেগ ভি s/t, s লেন্থ, t টাইম, তাহলে L_(t⁻⁻1), এই যে এটা হচ্ছে বেগের মাত্রা। এল এর সূচক 1, টি এর সূচক -1। আচ্ছা তুমি একটা বলতে পারো যে ভাই সূচককে মাত্রা বলে, তো আপনি এল আর টি কেন লিখলেন? শুধু সূচক লিখতেন তাহলেই তো হইতো, শুধু সূচক লিখতেন তাহলেই তো হইতো। যে বেগ ভি এর মাত্রা হচ্ছে সূচককে মাত্রা বলে। দেখো আমরা কি বলছি, সূচককে মাত্রা বলে। সূচক কি বলো তো? x⁻², অর্থাৎ ঘাতটাই হচ্ছে সূচক, তাই না? তাহলে আমরা কি লিখছি? সূচককে মাত্রা বলে। তো ভাই সূচককে মাত্রা বলে, তাহলে সূচকটা মাত্রা হবে। আপনি এল এবং টি এটা কেন লিখলেন? এল এবং টি তো লেখার দরকার নেই। আচ্ছা এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -1, তাহলে সূচককে মাত্রা বলে মানে কি? 1 -1 না, 1 এবং -1 এটা কি মাত্রা বলে? এখন এই সূচক কি মানে এভাবে লিখলে তুমি বুঝতে পারবা যে আমি কোনটার সূচক কি লিখছি। বলো কোনটার সূচক কি লিখছি, এটা কি তুমি বুঝতে পারবা না? যে ভাই এই 1 কার সূচক, এল এর না টি এর? -1 কার সূচক, এল এর না টি এর? তাহলে ঘাড়ের উপর যা বসছে সেটা যদি লিখতে হয়, ওরা তো কারো না কারো ঘাড়ের উপর বসতে হবে। তাহলে কার ঘাড়ের উপর বসবে তাকে তো আগে লিখতে হবে, না হলে তুমি বসাবা কেমনে? এই সূচকগুলা কীভাবে এল এবং টি এর ঘাড়ে বসবে, তো এল এবং টি যদি না লিখি তাহলে আমি 1 -1 সূচক কিভাবে বসাবো? এই কারণে এই যে এল টি সহ লিখতে হবে। তাহলে L1 t⁻⁻1 এই হচ্ছে বেগের মাত্রা সমীকরণ বা মাত্রা। বুঝতে পারছো? এই মাত্রা সমীকরণের বা মাত্রার আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি। দেখো কোনো ভৌত রাশিতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো আছে এরা নিজেরা পরস্পরের সাথে কেমনভাবে সম্পর্কযুক্ত, এটা যে সংকেতের সাহায্যে বোঝা যায় সেটাকেই বলা হচ্ছে মাত্রা। যেমন এল এবং টি গুণাকারে আছে। এল এর পাওয়ার কত 1, তার সাথে টি এর পাওয়ার কত -1 গুণাকারে আছে, তাহলে L_(t⁻⁻1), তাই না? এই সংকেতের মাধ্যমে আমরা সরণের সাথে সময়ের সম্পর্কটা বুঝাইতে পারতেছি না? তাহলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি, যেমন বেগের সমীকরণে উপস্থিত মৌলিক রাশি সরণ এবং সময়, এই সরণ এবং সময় এরা পরস্পরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এই জিনিসটা যেমন কি হইতে পারে? সরণ / সময়। কেন সময়ের পাওয়ার 2 হইতে পারে না?
সময়ের পাওয়ার 2 হতে পারে না। তখন হবে কি এল, এস হবে লেন্থ এল, টি হবে টাইম টি। তো এই টি এর পাওয়ার কত 2, উপরে উপরে উঠাই দিলে -2 হয়ে যাবে। তাহলে সম্পর্কটা চেঞ্জ হয়ে গেল না? দেখো তো। তাহলে আমরা এই মাত্রার সাহায্যে এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর মধ্যে সম্পর্কটা বুঝতে পারি। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা কি লিখতে পারি বলো তো মাত্রার সংজ্ঞা? যে কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো পরস্পরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, তা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, তাকে মাত্রা বলে। এই হচ্ছে মাত্রার আরেকটা সংখ্যা। এবং মাত্রার সাহায্যে আমরা আর কি বুঝতে পারি? মাত্রার সাহায্যে আমরা একক নির্ণয় করতে পারি। কেউ যদি আমাকে বলে যে ভাই বেগের মাত্রা LT⁻⁻1, ভাই এখান থেকে আমরা একক বের করে ফেলতে পারি। কিভাবে? এল হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ দৈর্ঘ্য একক মিটার, এসআই একক। আর টি টাইম, সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ড তার উপর কি ইনভার্স 1, তাহলে -1, তাহলে মিটার পার সেকেন্ড। এই যে এটা হলো বেগের একক। তাহলে আমরা মাত্রার সাহায্যে কি বের করতে পারি? মাত্রার সাহায্যে আমরা এককও বের করতে পারি। ওকে, তাহলে মাত্রাটা বুঝতে পারছো? এইবার শোনো, আমরা কোনো রাশির মাত্রা বের করতে গেলে ওই রাশির সূত্রটা আমাদের জানা লাগবে। দেখো বেগের সূত্র আমরা জানি বলে আমরা বেগের মাত্রা বের করতে পারছি। ঠিকভাবে ত্বরণের সূত্র যদি বের করতে চাই, ত্বরণের মাত্রা যদি বের করতে চাই, তাহলে আমাদের ত্বরণের সূত্রটা জানা লাগবে। তাহলে দেখো যে কোনো রাশির সূত্র জানা থাকলে আমরা মাত্রাটা বের করতে পারি। এবং ওই সূত্র দিয়ে আমরা দেখব যে ওই ভৌত রাশিটা কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল। যে মৌলিক রাশির উপর নির্ভরশীল সেই মৌলিক রাশির মাত্রার সাহায্যে আমরা ওই ভৌত যৌগিক রাশির মাত্রাটা বের করতে পারি। তাহলে দেখো যে কোনো ভৌত যৌগিক রাশির মাত্রা বের করার জন্য আমাদের কিন্তু মৌলিক রাশিগুলোর মাত্রা আগে থেকে জেনে রাখা লাগে। কি জেনে রাখা লাগে? মৌলিক রাশিগুলোর মাত্রা আগে থেকে জেনে রাখা লাগে। এরকম মৌলিক রাশি কয়টা আছে? 7টা। কয়টা আছে? 7টা মৌলিক রাশি আছে। এই 7টা মৌলিক রাশির মাত্রা যদি আমরা জানি তাহলে যে কোনো মাত্রা আমরা বের করতে পারবো। তাহলে দেখি তো, আসো তো 7টা মৌলিক রাশির মাত্রা একটু আমরা জানি। তাহলে মৌলিক রাশির মাত্রা, মৌলিক রাশিগুলোর মাত্রা। আসো আমরা প্রত্যেকটা মৌলিক রাশিকে এখানে একটু লিখি, একটা ছকের মতো তৈরি করে ফেলি। মৌলিক রাশি 7টা। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7। আচ্ছা আরেকটা লাগবে। কেন আরেকটা লাগবে? যে ভাই মৌলিক রাশি কি 8টা? উত্তর হচ্ছে না, 8টা না, 7টা। আচ্ছা দেখাচ্ছি। 1 2 3। ওকে, এবার দেখো এখানে লিখব নাম, এখানে লিখব তাদের প্রকাশ, এখানে লিখব নাম, এখানে লিখব প্রকাশ, মাত্রা আর একক। ওকে, কিভাবে প্রকাশ করা হয়? মাত্রা এবং লাস্টে লিখব একক। আসো প্রথমে আসো ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে। ভরের মাত্রা, ভর মাস
তাহলে এম, ক্যাপিটাল লেটার এম, মাত্রা। একক কি? একক হচ্ছে এসআই একক, কেজি। এছাড়া গ্রাম, পাউন্ড, আরও একক আছে। ওকে, আমরা এসআই এককটাই লিখতেছি। ওকে, এবার আসো দৈর্ঘ্য। দৈর্ঘ্য, লেন্থ। তো দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি, এস দিয়ে প্রকাশ করতে পারি, ডি দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, স্মরণ হইলে এস দিয়ে প্রকাশ করি, দূরত্ব হইলে তখন ডি দিয়ে প্রকাশ করি, আমরা এক্স দিয়েও প্রকাশ করি। ঠিক আছে, অনেক কিছু দিয়ে দৈর্ঘ্যকে প্রকাশ করা যায়। মাত্রা কিন্তু এত কিছু না, মাত্রা হচ্ছে দৈর্ঘ্য মানে কি? লেন্থ এল, মাত্রা এল। একক কি হবে? একক হচ্ছে এস একক, মিটার। সময়, সময় প্রকাশ করা হয় টাইম টি দিয়ে, ছোট হাতের টি দিয়ে আমরা সময় প্রকাশ করি। এবার টাইম, TIME, ক্যাপিটাল লেটার টি। দেখো মাত্রা হচ্ছে মানে রাশিটার নামের ফার্স্ট ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তাহলে টাইম, ক্যাপিটাল লেটার টি। একক কি? একক হচ্ছে সেকেন্ড। এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে থিটা দিয়ে, টি দিয়ে, ছোট টি দিয়ে, অনেক কিছু দিয়ে প্রকাশ করে। এবার তাপমাত্রার মাত্রা কি হবে? তাপমাত্রা কি? টেম্পারেচার। টেম্পারেচার, তাহলে প্রথম লেটারটা কি? টি। টি, তাহলে ক্যাপিটাল লেটার আমরা লিখব, তাহলে টি, মাত্রা। হলো না? হলো না। কেন হলো না? আমরা কার মাত্রা লিখতেছি? তাপমাত্রা। তো দেখো টি দিয়ে যদি তাপমাত্রা লিখি তাহলে তো টি দিয়ে টাইমের মাত্রাও বোঝা যায়। অলরেডি টিটা খরচ হয়ে গেছে। টি যেহেতু খরচ হয়ে গেছে, টি দিয়ে আর আমি তাপমাত্রার মাত্রাকে প্রকাশ করতে পারবো না, কারণ টি অলরেডি টাইম নিয়ে চলে গেছে। তাহলে আমরা টেম্পারেচারের মাত্রা কি দিয়ে প্রকাশ করব? তখন আমরা কি করব? তখন আমরা অন্য কোনো পন্থা বা অবলম্বন উপায় করব। তাহলে কি সেটা? যে টেম্পারেচারের মাত্রাটাকে আমরা থিটা দিয়ে অথবা কে দিয়ে লিখতে পারি। থিটা দিয়ে অথবা কে দিয়ে প্রকাশ করতে পারি। কে হচ্ছে একক থেকে আসছে, কেলভিন। আর থিটা হচ্ছে এই যে থিটা দিয়ে প্রকাশ করি না, থিটা দিয়ে তখন মাত্রাটাকেও বোঝানো যাবে। তাহলে থিটা অথবা কে দিয়ে প্রকাশ করি। একক কি হবে? একক কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, এরকম অনেক একক আছে। এবার আসো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দিয়ে বা ছোট হাতের আই দিয়ে। তড়িৎ প্রবাহের মাত্রা কি হবে? তড়িৎ প্রবাহের মাত্রা কারেন্ট সি দিয়ে? নো, সি দিয়ে প্রকাশ করব না। তড়িৎ প্রবাহের মাত্রা কারেন্ট, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দিয়ে অথবা আই দিয়ে প্রকাশ করব। ক্যাপিটাল লেটার আই অথবা ক্যাপিটাল লেটার এ দিয়ে আমরা প্রকাশ করব। এটা আসছে অ্যাম্পিয়ার থেকে, একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ। বুঝতে পারছো? এটার বাংলা নাম অ্যাম্পিয়ার। তো সেই অ্যাম্পিয়ার থেকে এ আসছে। এবার আসো দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় IV দিয়ে। এর মাত্রা হচ্ছে, দীপন তীব্রতার মাত্রা হচ্ছে জে, এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি। এটা হচ্ছে একটা মৌলিক রাশি, দীপন তীব্রতা। আর একটা মৌলিক রাশি হচ্ছে পদার্থের পরিমাণ। লাস্ট, পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে প্রকাশ করা হয় এন দিয়ে, মানে মোল সংখ্যা এন। তাহলে মাত্রা হবে MOL আর একক হবে MOLE, মোল। মাত্রাও কি? মোল। এককও কি? মোল। কিন্তু মাত্রা লেখার সময় ই দিব না আমরা, MOL, মাত্রা। আর যখন একক লিখব তখন লিখব MOLE। এই হচ্ছে কাহিনী। এই 7টা যদি তুমি জানো, বিশ্বাস করো যে কোনো রাশির মাত্রা তুমি বের করতে পারবা, সেটা যত কঠিনই হোক। এবার আমরা এক এক করে অনেকগুলো রাশির আমরা মাত্রা বের করব। তো চলো আমরা শুরু করি। দেখো এক এক করে অনেকগুলো রাশির মাত্রা বের করব। তাহলে বিভিন্ন ভৌত রাশির মাত্রা নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির মাত্রা নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির মাত্রা নির্ণয় করব আমরা। ওকে, আসো এক নম্বর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, দেখো মাত্রা বের করতে গেলে সমীকরণ দেখবা, তাহলে মানে মাত্রার বের হয়ে যাবে। সমীকরণ, সূত্র, এটা যদি কেউ বলে দেয়, ঠিক আছে, আমি বলে দিব, কারণ তুমি তো এখনো ফিজিক্সের সবগুলো অধ্যায় পড়োনি, এই কারণে সবগুলো সূত্র তুমি জানো না, এই কারণে আমি সূত্র বলে দিব। বাট সূত্র বলে দিলে সূত্রের প্রমাণ তোমার দরকার নাই, তুমি মাত্রা বের করে ফেলতে পারবা খুবই ইজিলি।
জাস্ট আমি তোমাকে সূত্রটা জানাই দিলেই হবে। ওকে, প্লাস ও ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এল ইন্টু বি। ঠিক আছে, তাহলে এই যে আমি সূত্র জেনে গেলাম, তাহলে আমি এবার মাত্রা বের করতে পারবো। কিভাবে মাত্রা বের করব? ক্ষেত্রফল এল ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাই দৈর্ঘ্যের মাত্রা কি? এল, প্রস্থের মাত্রা কি? এল, তাহলে এল ইন্টু এল মানে কি? এল স্কোয়ার। এই যে এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা, এল ইন্টু এল। তাহলে এল কয়টা? 2টা, তাহলে এল স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। একক কি? একক হচ্ছে লেন্থের বর্গ, তো লেন্থ মিটার একক, তাহলে মিটার স্কোয়ার। এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আয়তন। আয়তন ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ এল কিউব। ধরো একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এল। ঘনকের বাহুর দৈর্ঘ্য এল, তাহলে তার আয়তন হবে এল কিউব। তাহলে এখান থেকে আমরা যদি এবার মাত্রা বের করি, তাহলে এল কিউব, লেন্থ কিউব, তাহলে এল টু দি পাওয়ার 3। একক কি হবে? একক হবে মিটার কিউব। ডান। এবার 3 নম্বর ঘনত্ব। ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়। রো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। হয়ে গেছে। রো ইকুয়াল টু যদি এম ডিভাইডেড বাই ভি হয়, আসো হিসাব করি। এম ভর, বড় হাতের এম, ভি আয়তন, একটু আগে তুমি বের করছো এল টু দি পাওয়ার 3, তাহলে উপরে নিয়ে যদি আমরা লিখি তাহলে হবে এম এল টু দি পাওয়ার -3। এই যেটা এম এল টু দি পাওয়ার -3। একক কি হবে? একক হবে এম ভর, কেজি, এল দৈর্ঘ্য, মিটার, তাহলে কেজি পার মিটার কিউব। একক। মাত্রা লিখলে আমরা থার্ড ব্র্যাকেটে লিখব, একক লিখলে থার্ড ব্র্যাকেটে লেখার দরকার নেই। ওকে, তাহলে দেখো মাত্রা একক সুন্দর করে আমরা বের করে ফেলতে পারতেছি। এবার আসো বেগ। একটু আগে আমরা বেগ বের করছি, কিন্তু বেগ থেকে এরপর আরও অনেক কিছু বের করবো বলে বেগটাকে আমি আবার লিখতেছি। সরণের পরিবর্তনের হার, তাহলে সরণ মৌলিক রাশি, সরণকে কি আর ভাঙা যায়? না। তাহলে সরণ মৌলিক রাশি লেন্থ, সময় টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। একক কি হবে? লেন্থ মিটার, টাইম টি, একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। 5 নম্বর কি বের করবো বলো? ত্বরণ। ত্বরণের সূত্র আমরা জানি। হ্যাঁ, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগ ভি ডিভাইডেড বাই টাইম টি। দেখো বেগের মাত্রা একটু আগে আমরা বের করছি, ওই যে উপরে আছে কত? এল টি টু দি পাওয়ার -1। তাকে আবার ভাগ দিব সময় দিয়ে, সময়ের মাত্রা ক্যাপিটাল লেটার টি। এই টিটা যদি উপরে উঠে যায় তাহলে এল টি টু দি পাওয়ার -1, দেন আবার টি টু দি পাওয়ার -1, তাহলে কত হলো? টি টু দি পাওয়ার -2 হলো, তাহলে এল টি টু দি পাওয়ার -2। ত্বরণের একক কি হবে? এল মিটার, টাইম টি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। এবার আসো বল। বল হচ্ছে এফ। বল একটা যৌগিক রাশি এফ। এফ কার উপর ডিপেন্ড করে? এম এবং এর উপর। এ হচ্ছে একটা মৌলিক রাশি, সরি এম হচ্ছে একটা মৌলিক রাশি, এ কিন্তু আবার যৌগিক রাশি। এ মানে ত্বরণ, ত্বরণ মানে বেগ বাই সময়, আবার বেগ মানে সরণ বাই সময়। দেখো সব কিছু উপরে বের করা আছে, সব কিছু উপরে বের করা আছে, আছে না? তাহলে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম ভর ক্যাপিটাল লেটার এম, এ এ হচ্ছে এল টি টু দি পাওয়ার, ওই যে উপরে এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বলের মাত্রা। বলের একক কি হবে? বলের একক হবে এম কেজি, এল মিটার, আর টি টু দি পাওয়ার -2 মানে পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার আরেকটা নাম আছে নিউটন, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বলের আরেকটা একক হচ্ছে নিউটন। কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বলের আরেকটা একক হচ্ছে নিউটন। নিউটন, এটাকে আমরা কি দিই? এন দিয়ে প্রকাশ করি। 8 নম্বর আসো চাপ। চাপ মানে প্রেসার পি। বলো কি হবে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে পি হবে এফ ডিভাইডেড বাই এ। বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। এই যে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, দিলাম ভাগ। তাহলে ভাগ দিলে কি দাঁড়াচ্ছে? এম, এল উপরে একটা নিচে দুটো, কাটাকাটি করে নিচে একটা এল, এলটা উপরে গেলে এল টু দি পাওয়ার -1,
অথবা এল উপরে কত 1, নিচে কত 2, তাহলে 1 - 2 মানে -1। ওকে, এবার টি টু দি পাওয়ার কি, টি টু দি পাওয়ার -2। একক কি হবে ভরবেগের, ভরবেগের একক হবে এম কেজি, এল দৈর্ঘ্য কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। ওকে, ভরবেগের মাত্রা, সরি ভরবেগ বলতেছি, সরি 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 ভরবেগ না, পি হচ্ছে চাপ, প্রেসারের মাত্রা। ঠিক আছে, প্রেসারের মাত্রা, প্রেসারের একক। প্রেসারের আরেকটা একক আছে, চাপের আরেকটা একক আছে, সেটা কি, চাপের একক হচ্ছে প্যাসকেল। চাপের আরেকটা একক আছে, সেটা হচ্ছে প্যাসকেল, প্যাসকেল PA, প্যাসকেল। অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এটাও একটা একক, নিউটন পার মিটার স্কোয়ার। কীভাবে, এফ হচ্ছে নিউটন, এ হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে একক কী হবে নিউটন পার মিটার স্কোয়ার। চাপের, ভরবেগ না, আমি পি দিয়ে, মানে পি দিয়ে তো ভরবেগও বোঝাই, ওটা ভরবেগ পরেরটা করবো আর কি। এবার আসো ভরবেগ, ভরবেগ পি, পি ইকুয়াল টু FV, সরি MV, ভর আর বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল। এম ভর, ক্যাপিটাল লেটার এম, আর ভি বেগ, এল টি টু দি পাওয়ার -1, তাহলে ML টি টু দি পাওয়ার -1। একক হবে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক। ডান, তাহলে দেখো তো কত সহজ না, বলো, এগুলো নাকি অনেকে পারে না। যে কোনো রাশির সূত্র, সমীকরণ জানলে আর তোমার কি আটকায় রাখবে, তুমি মাত্রা ইজিলি বের করে নিতে পারবা। ওকে, নাম্বার ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ব্যাপার না, 6, 7, 8, ওকে হলো। এবার আসো 9 নম্বর, দেখি যতগুলো করা যায়। 9 নম্বর হচ্ছে কাজ, কাজ ডাব্লু। বলো কাজের সূত্র কি, ডাব্লু ইকুয়াল টু FS, না, কাজের সূত্র কিন্তু ডাব্লু ইকুয়াল টু শুধু FS না, FS cos θ, এটা হচ্ছে সঠিক সূত্র। এবার আসো বলের মাত্রা, একটু আগে আমরা বের করলাম, বলের মাত্রা হচ্ছে ML টি টু দি পাওয়ার -2। সরণের মাত্রা কি, সরণের মাত্রা L। cos θ, cos θ কিন্তু কোনো মাত্রা নাই, আছে নাকি cos θ এর মাত্রা, ভাই cos 60 ডিগ্রি কত, হাফ, এর আবার কিসের মাত্রা, এর আবার কিসের মাত্রা, তাহলে cos θ এর কোনো মাত্রা কিন্তু নাই, তাহলে মাত্রা হচ্ছে F এর মাত্রা হচ্ছে S, তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে ML স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে একক কি হবে, একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কাজের আরেকটা একক আছে, সেটা হচ্ছে জুল, জুল কাজের একক, জুল। এবার আসো 10 নম্বর, শক্তি। ভাই শক্তির যে কোনো শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি, মহাকর্ষ শক্তি, তড়িৎ শক্তি, যে কোনো ধরনের শক্তি, শক্তি, শক্তি আর কাজ একই না, তাহলে শক্তি আর কাজ যেহেতু একই, তাহলে শক্তির মাত্রা একক, কাজের মাত্রা এককও কি হবে, সেম। তারপরও আমি দু একটা করে দেখি। শক্তি, বলো কোন শক্তি বের করব, যে ভাই গতিশক্তি বের করেন, আচ্ছা আসো গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি সূত্র ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। শক্তির মাত্রা কাজের মাত্রা একই হবে, কিন্তু আমি করেই দেখাই, আসো বলো তো হাফ এর কি কোনো মাত্রা আছে, না এটা একটা সংখ্যা, এর আবার কি মাত্রা থাকবে, হাফের কোনো মাত্রা নাই, ভরের মাত্রা আছে এম। বেগের বর্গ, তাহলে বেগ এল টি টু দি পাওয়ার -1 তার বর্গ, তাহলে কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো তো উপরেরটার সাথে ম্যাচ করলো কিনা, একক কি, একক ওই একই একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, জুল। ওকে, গেল এটা বিভব শক্তি, সরি গতিশক্তি। এবার আসো বিভব শক্তি, বিভব শক্তি। আমি যদি বিভব শক্তির মাত্রা বের করি, বিভব শক্তি ইপি, ইপি ইকুয়াল টু কি MGH, তাই না, এম ভর, জি অভিকর্ষ ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2। দেখো জি কিন্তু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ না, তো ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। এই হাইট, হাইট লেন্থ এল, কি দাঁড়ালো একই, ML স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এর এককও হবে সেম। ওকে, তাহলে শক্তি ডান। এবার আসো, এবার হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, ভাই বেগ শুনছি, কৌণিক বেগ তো শুনি নাই, হ্যাঁ
এইবার দেখো কিছু রাশির মাত্রা বের করব যেগুলো তোমার কাছে অপরিচিত। ভাই অপরিচিত দিলে আমরা ছোট মানুষ কিভাবে পারবো? অবশ্যই পারবো। এটাই তো আমাদের টার্গেট, যে কোনো একটা রাশি আমরা চিনি না, জানি না, কিন্তু ওই রাশি রিলেটেড সূত্রটা যদি কেউ আমাদের বলে দেয় তাহলে আমি মাত্রা খুব ইজিলি বের করতে পারবো। জাস্ট ওই রাশি রিলেটেড সূত্রটা আমাকে বলে দিতে হবে। দেখো রৈখিক সরণের পরিবর্তনের হার হচ্ছে রৈখিক বেগ, যেটাকে আমরা বেগ নামে জানি। ঠিক একইভাবে কৌণিক সরণও ঘটে। কৌণিক সরণ কখন ঘটে আমি তোমাকে একটু জাস্ট বুঝাই। ধরো একটা বৃত্তাকার মাঠ আছে, এটা হচ্ছে মাঠের সেন্টার। তুমি এ বিন্দুতে ছিলা, এ বিন্দু থেকে ঘুরে এই বৃত্তাকার মাঠ ঘুরে এ থেকে তুমি বিতে গেছো, ধরো এই বি পয়েন্টে গেছো। তাহলে বি পয়েন্টে গেলে বি পয়েন্টে যদি তুমি যাও, বি পয়েন্টে গেলে তুমি দেখো তো এতটুকু কোণে ঘুরে গেছো না, এতটুকু কোণে ঘুরে গেছো। এই যে কোণে ঘুরে গেছো কেন্দ্রে উৎপন্ন এই কোণটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। বুঝছো? কেন্দ্রে এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে কৌণিক সরণ। এ থেকে বিতে যাইতে তোমার সময় লাগছে ধরো ডেল টি বা টি সময় লাগছে, আর তাতে তুমি কত কোণ উৎপন্ন করছো? থেটা, ডেল থেটা বা থেটা কোণ তুমি উৎপন্ন করছো। তাহলে কৌণিক বেগ হবে কৌণিক সরণের পরিবর্তনের হার। বুঝতে পারছো? কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? ওমেগা দিয়ে। ওমেগা যেমন বেগ ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু যেমন এস বাই টি, রৈখিক বেগ যেমন রৈখিক সরণের পরিবর্তনের হার, ঠিক তেমনি কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ওমেগা হচ্ছে, আমরা ডাব্লু লিখি না, এই ডাব্লুর মাথা দুইটা এরকম একটু বাঁকাই দিতে হবে, তাহলে সেটা হচ্ছে ওমেগা। এই চিহ্নটার নাম কি বলো? ওমেগা। আরেকবার বলো, ওমেগা। তাহলে ওমেগা হবে ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি অথবা থেটা ডিভাইডেড বাই টি। এই যে থেটা ডিভাইডেড বাই টি। থেটা কি? কোণ। কোণ কি? এত রেডিয়ান অথবা এত ডিগ্রি, ধরো 60 ডিগ্রি অথবা π/6 রেডিয়ান। বলো এর কি কোনো মাত্রা আছে? এই যে থেটা, এর কি কোনো মাত্রা আছে? তাহলে এর কোনো মাত্রা নাই, থেটার কোনো মাত্রা নাই। ওকে, তাহলে থেটার কোনো মাত্রা নাই, মাত্রা কার আছে? টি এর। তাহলে টি এর যদি মাত্রা থাকে, দেখো এবার আমি মাত্রাটা লিখতেছি, ভালো করে বোঝো। টি এর যদি মাত্রা থাকে, টি কি? টাইম টি, তাহলে ক্যাপিটাল লেটার টি, তাহলে মাত্রা হবে টি⁻⁻1। এই হচ্ছে কৌণিক বেগের মাত্রা। ওকে, ডান। থেটা কোণ, কোণের কি কোনো মাত্রা আছে নাকি? 60 ডিগ্রি অথবা π/6 রেডিয়ান, এর তো কোনো মাত্রা নেই। তাহলে এর যদি কোনো মাত্রা না থাকে, টি এর মাত্রা আছে, তো টি এর মাত্রা কত? টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার টি। তাহলে ক্যাপিটাল লেটার টি উপরে নিয়ে টি⁻⁻1। ডান। বলো তো পারবো না? তাহলে দেখো কোনো একটা রাশি আমরা চিনি না, জানি না, শুধু সূত্র জানছি, আমরা দেখো মাত্রা বের করতেছি। ওকে, এবার আসো কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এটা হয়তো তুমি জানো। এই যে কৌণিক কম্পাঙ্ক ওমেগা, এই ওমেগা ইকুয়াল টু 2πf। এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ হচ্ছে কম্পাঙ্ক। আশা করি তুমি জানো কম্পাঙ্ক এফ টি ইকুয়াল টু 1 না? কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল 1 না? তাহলে বলো তো এফ ইকুয়াল টু কত হবে? 1/t। এই তো, গুড। এফ ইকুয়াল টু কী হবে? 1/t। তাহলে 2π এফ, এফ মানে কি? এফ মানে 1/t, তাহলে টি নিচে। বুঝতে পারছো? ও আচ্ছা, এর একক কি? এককটা লিখতে ভুলে গেছি। একক তুমি আমাকে বলো, এককটা তুমি আমাকে বলো। একক হচ্ছে এই যে ওমেগা ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। ডেল থেটা একক হচ্ছে এসআই একক নিতে হবে সবসময়, ডিগ্রি নিব না, রেডিয়ান। আর ডেল টি সেকেন্ড। তাহলে বলো একক কী হবে? তাহলে ওমেগার একক হবে রেট পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে একক, রেট পার সেকেন্ড, পার সেকেন্ড না কিন্তু, রেট পার সেকেন্ড, এটা হচ্ছে একক। এবার আসো কৌণিক কম্পাঙ্ক ওমেগা 2πf, এফ মানে 1/t, বসালাম টি। 2π এর কি কোনো মাত্রা আছে? 2π কি? 2π রেডিয়ান, তাহলে ওর তো কোনো মাত্রা নেই, মাত্রা কিন্তু নেই, একক আছে হ্যাঁ, 2π রেডিয়ান। রেডিয়ান এটা একক, মাত্রা না কিন্তু। তাহলে 2π এর কোনো মাত্রা নাই, তাহলে মাত্রা কার আছে? মাত্রা আছে টি এর। এই যে টি, এই টিটা হচ্ছে পর্যায়কাল। টিটা কি? পর্যায়কাল। তো পর্যায়কাল কি? সময় না? তো সময়ের মাত্রা তো টি হবে, ক্যাপিটাল লেটার টি হবে। তাহলে কি হচ্ছে? টি⁻⁻1। আসলেই হবেই তো, এটাও তো ওমেগা দিয়েই প্রকাশ করা হয়। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দিয়ে লেখা হয়, কৌণিক বেগকে ওমেগা দিয়ে লেখা হয়। এই কারণে দেখো মাত্রাটা একই, মাত্রা একই, এককও একই। একক কী হবে? 2π রেডিয়ান, আর টি কি? সেকেন্ড। তাহলে একক হবে রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্কের একক রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আমি যদি বলতাম শুধু কম্পাঙ্ক, ভাই শুধু কম্পাঙ্ক মানে এফ, কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা।
আর শুধু কম্পাঙ্ক মানে এফ। এই যে এফটাই হচ্ছে শুধু কম্পাঙ্ক। এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু পর্যায়কালের উল্টা 1/t। তা আমার কি বলতে হবে মাত্রা কত? বলতে হবে আমার 1/t। এবার মাত্রা বসাচ্ছি 1/t সময়, টি কি সময়, পর্যায়কাল, মাত্রা টি, তাহলে হবে কি টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1। ওকে, এবার একক যদি বের করি, কম্পাঙ্কের একক, এফ ইকুয়াল টু 1/t, তার মানে 1/সেকেন্ড, তাহলে একক হবে পার সেকেন্ড। একক কি হবে? একক হবে পার সেকেন্ড, বা পার সেকেন্ড মানে আরেকটা আছে, নাম আছে হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ, কম্পাঙ্কের একক হার্টজ। বলো বুঝছো কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। থাকার কথা না, খুব ডিটেলস সুন্দর করে বুঝাই দিছি, খুব ডিটেলস আমরা সুন্দর করে বুঝে ফেলছি। ডান? ওকে, এইবার আসো, আমরা কৌণিক বেগ নিয়ে আলোচনা করলাম, তাহলে তো ভাই কৌণিক ত্বরণও হতে পারে। হ্যাঁ পারে। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয় না, কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে। আলফা, এই যে এই চিহ্নটা আলফা। রৈখিক ত্বরণ এ যেমন রৈখিক বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ডেল ভি বাই ডেল টি অথবা ভি বাই টি, তাই না? তাহলে কৌণিক ত্বরণ ঠিক তেমনি হবে, কৌণিক বেগের পরিবর্তনের হার। এই তুমি বলো তো সূত্রটা, বলো, বুদ্ধি খাটাও, বলো বলো বলো। রৈখিক ত্বরণ রৈখিক বেগের পরিবর্তনের হার হলে কৌণিক ত্বরণ হবে কৌণিক বেগ ওমেগা। কৌণিক বেগ কে? এই যে কৌণিক বেগ কে? ওমেগা, ওমেগা। তাহলে কৌণিক বেগের পরিবর্তনের হার অর্থাৎ ডেল ওমেগা বাই ডেল টি না, মানে ওমেগা বাই টি না, সহজ কথা ওমেগা বাই টি না। তাহলে ওমেগার মাত্রা দেখি তো, ওমেগার মাত্রা কত ছিল কত ছিল কত ছিল? এই যে টি টু দি পাওয়ার -1। তাহলে উপরে দেখো টি টু দি পাওয়ার অলরেডি -1, আবার নিচে টি হচ্ছে সময়, এইটি কি সময়, তাহলে সময়ের আবার একটা মাত্রা টি, তাহলে এই টিটা উপরে উঠে গেল, তাহলে টি টু দি পাওয়ার -2 হবে। এই যে টি টু দি পাওয়ার -2। বা একক কি হবে? একক, একক হবে আলফা ডেল ওমেগা ডিভাইডেড বাই ডেল টি, অথবা ওমেগা ডিভাইডেড বাই টি। ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আবার নিচে সময় মানে সেকেন্ড, তাহলে একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এ তো ভাই সহজ জিনিস। বেগের একক কি? রৈখিক বেগ আর কি। শুধু বেগ বললে রৈখিক বেগ বুঝবো, কিন্তু আমরা কৌণিক হলে নাম উল্লেখ করে দিবে। বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে একে আবার সময় দিয়ে ভাগ করলে অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে ঠিক তেমনি কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড, তাহলে কৌণিক ত্বরণ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। শেষ। বুঝতে পেরেছি আমরা? গুড। এবার দেখো কয়েকটা ত্বরণ আছে, এই ত্বরণগুলোকে এ দিয়ে আমরা প্রকাশ করি। কেন? কারণ তারা রৈখিক ত্বরণই, কিন্তু তাদের কয়েকটা নাম আছে। যেমন মনে করো কেন্দ্রমুখী ত্বরণ। কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণকে এসি দিয়ে প্রকাশ করা হয়, মানে কেন্দ্রমুখী ত্বরণটা বৃত্তপথের কেন্দ্রের দিকে থাকে। আমরা এই রাশিগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা এখন যে রাশিগুলো আমরা বের করতেছি এগুলো হচ্ছে ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায়ের। চতুর্থ অধ্যায় কি তুমি পড়ছো? না, পড়ো নাই তো। তো ভাই পড়ি নাই, তাহলে আমরা মাত্রা কেমনে বের করি? এটাই তো আজকের ক্লাস, যে কোনো রাশি আমি পরিচয় জানি না, শুধু সূত্রটা জানলে আমরা মাত্রা বের করতে পারবো কিনা, যে কোনো রাশি মাত্রা বের করতে পারবো, এটাই তো আজকের ক্লাস। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ যেটাকে প্রকাশ করা হয় এসি দিয়ে, কি দিয়ে? এ দিয়ে। এ মানে কিন্তু রৈখিক। আচ্ছা, তাও আমার জানার দরকার নেই। এসি দিয়ে প্রকাশ করা হয়, সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভি কি? বেগ। আর কি? ব্যাসার্ধ। তাহলে আসো তো দেখি এখান থেকে মাত্রা বের করি। তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, তাকে ভাগ দিব আর, আর হচ্ছে ব্যাসার্ধ লেন্থ। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো তো, উপরে এল দুটো, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, তাহলে আমরা মাত্রা পাচ্ছি এল টি টু দি পাওয়ার -2। দেখো এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ তাই তো, এটা তো আসলে ত্বরণের মাত্রা। হ্যাঁ এই তো, তো এর মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার -2। দেখো হয়েছেও তাই, এল টি টু দি পাওয়ার -2ই হয়েছে সূত্র অনুযায়ী। বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে একটা মাত্রা বের করে দাও, 17 নম্বর। এটা হচ্ছে স্পর্শী ত্বরণ। স্পর্শী ত্বরণ বলো তো, নাম শুনে কিছু বোঝা যায়? কেন্দ্রমুখী ত্বরণ ছিল কেন্দ্রের দিকে, তাহলে স্পর্শী ত্বরণ থাকবে স্পর্শক বরাবর। এটাকে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন বলে, এটি দিয়ে আমরা প্রকাশ করি। এটি, তাহলে এটি এটা কি হবে? এর অনেকগুলো সূত্র আছে। একটা সূত্র হচ্ছে
যে এটি এটা ইকুয়াল টু আর আলফা, সূত্র আর ব্যাসার্ধ আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর আলফা, দেখি লিখি আর আলফা, এই যে লিখলাম আর আলফা। তাহলে আর মানে এল, দেখো সূত্রটা জানতে হবে। সূত্রটা কি ভাই মুখস্থ করবো? না, দরকার নেই, এই সূত্র মুখস্থ করা লাগে না, আত্মায় গেঁথে বসে থাকবে যখন চতুর্থ অধ্যায় পড়ে ফেলবো। ঠিক আছে, এই সূত্র আহামরি কঠিন কোনো কিছুই না, খুবই সহজ জিনিস, সূত্র এমনি মনে থাকবে, তুমি খালি দেখো হিসাবটা বুঝো কিনা। আর হচ্ছে লেন্থ, আলফা, এই আলফার মাত্রা আমরা বের করছিলাম T⁻², তাহলে L T⁻²। আরে মিলে গেছে তো, এর মাত্রা তো আসলে L T⁻²ই হবে, তাই হয়েছে। একক কি হবে তাহলে? একক হবে মিটার/সেকেন্ড স্কোয়ার। এরও তাহলে একক কি হবে? মিটার/সেকেন্ড স্কোয়ার। বুঝাইতে পারলাম? বলো। 18 নম্বর, দেখো টর্ক একটা রাশি, টি এর মাথাটা বাঁকাই দিলে হয়ে যায় টর্ক। টিটাকে আমরা এভাবে লিখি, তার মাথা একটু বাঁকাই দিলে হয়ে যায় টর্ক। এই টর্কের আর একটা নাম আছে ঘূর্ণন প্রবণতা বা বলের ভ্রামক। ঘূর্ণন প্রবণতা বা বলের ভ্রামক, বলের ভ্রামক টর্কের সূত্রটা কি জানো? আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। মাত্রা বের করতে পারবো? হ্যাঁ পারবো। আর কি? ব্যাসার্ধ। এফ কি? বল। এম এল T⁻²। সাইন থিটার কোনো মাত্রা নাই, কস থিটা, সাইন থিটা, টেন থিটা, কট থিটা, এদের কোনো মাত্রা নাই। ওকে, তাহলে সব ত্বরণের মাত্রা সেম। হ্যাঁ, এর মাত্রা L T⁻², যে ত্বরণকে এ দিয়ে লেখা হবে তার মাত্রা L T⁻², অবশ্যই। আর যে ত্বরণকে আলফা দিয়ে লেখা হবে তার মাত্রা T⁻², তার মাত্রা T⁻²। যে ত্বরণকে আমরা আলফা দিয়ে লিখবো তার মাত্রা T⁻²। যে ত্বরণকে এ দিয়ে লিখবো মানে রৈখিক ত্বরণ, তার মাত্রা অবশ্যই L T⁻² হবে, যে কোনো রৈখিক ত্বরণ। বুঝতে পারছি? গুড, ভালো কোশ্চেন ছিল। আর লেন্থ, এফ বল নিলাম, সাইন থিটার কোনো মাত্রা নাই, তাহলে সাজাই লিখো। এল কয়টা? 2টা, তাহলে এম এল স্কোয়ার T⁻², এম এল স্কোয়ার T⁻²। টর্কের একক কি? টর্কের একক এখান থেকে দেখে বলো। এখান থেকে তো বলা যায় যে টর্কের একটা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা তো বলাই যায়, কিন্তু আর একটা একক আমরা এখান থেকে বলতে পারি, বলের একক নিউটন। দৈর্ঘ্য বা ব্যাসার্ধ একক মিটার, সাইন থিটার কোনো একক নেই, তাহলে আর একটা একক হচ্ছে টর্কের, সেটা হচ্ছে নিউটন মিটার, টর্কের একক। ওকে। 19 নম্বর, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ পড়ছো? হ্যাঁ, ঠিক তেমনিভাবে কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। এল ভাই, কৌণিক ভরবেগের সূত্র কি বলে দিচ্ছি আমি, সূত্র বলে দেওয়ার জন্য আমি আসি। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr। এটা একটা সূত্র আছে, আর একটা সূত্র আমি বলতেছি। আর একটা সূত্র হচ্ছে আর পি সাইন থিটা। দুটো সূত্র, তুমি যেটা দিয়েই মাত্রা বের করো না কেন একই জিনিসই পাবা। দেখি, mvr, এম হচ্ছে ভর, ভি বেগ, L T⁻², আর লেন্থ, তাহলে দাঁড়ালো কি এম এল স্কোয়ার T⁻²। এম এল স্কোয়ার T⁻², একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, আর পি সাইন থিটা দিয়ে একই আসবে? হ্যাঁ আসবে। কৌণিক ভরবেগ হচ্ছে আর পি সাইন থিটা। পি কি? রৈখিক ভরবেগ। এই পিটা কি? রৈখিক ভরবেগ। তাহলে আর হচ্ছে এল, পি রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের মাত্রা কিন্তু আমরা জানি এম আর ভি এর গুণফল, তাহলে এম ভি L T⁻²। বুঝতে পারছো? পি ইকুয়াল টু কি? এম ভি। এই যে পি ইকুয়াল টু এম ভি, তাহলে এম ভি বেগের মাত্রা, সাইন থিটার কোনো মাত্রা নাই। দেখো ঘুরে ফিরে একই, এম এল হচ্ছে দুটো, এল স্কোয়ার T⁻², তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এইটা হচ্ছে কৌণিক ভরবেগ। ওকে, বলো। ডান। এবার আসো 20 নম্বর। 20 নম্বর, জড়তার ভ্রামক। যে ভাই এটা কি জিনিস? জড়তার ভ্রামক, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, চতুর্থ অধ্যায়ের টপিক। ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো টপিক তো বুঝতে চাই না, আমরা বুঝতে চাই মাত্রা বের করতে পারি কিনা। এটাই তো আজকের ক্লাসের ম্যাজিক, যে আমি সূত্র জানলে যে কোনো রাশির মাত্রা হিসাব করতে পারি।
জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে I = mr স্কয়ার, mr স্কয়ার, m ভর আর বৃত্তপথের ব্যাসার্ধ, তাহলে m বড় m, r স্কয়ার লেন্থ, l স্কয়ার মাত্রা, হয়ে গেল। একক কেজি মিটার স্কয়ার একক, ডান। জড়তার ভ্রামক দেখছো কতগুলো মাত্রা আমরা বের করে ফেললাম। ওকে, 21 নম্বর বলা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি এটা তুমি পড়ে আসছো না? একটা তারকে টেনে লম্বা করব, ইয়ং গুণাঙ্ক, দৈর্ঘ্য বিকৃতি, পীড়ন 9 10 ছিল তো। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে একক দৈর্ঘ্যের পরিবর্তন। ধরো আদিতে দৈর্ঘ্য ছিল বড় হাতের এল দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল, একক দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল বাই বড় হাতের এল। একক দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ছোট এল বাই বড় এল। এই ছোট এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, বড় এল হচ্ছে আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য, বুঝছো? দুটোই দৈর্ঘ্য। বলো মাত্রা কি ভাই? দৈর্ঘ্যের মাত্রা এল, দৈর্ঘ্যের মাত্রা এল, এল কাটাকাটি করে 1, তাহলে মাত্রা কি? মাত্রা হচ্ছে 1, মাত্রা নাই। এই নাই মাত্রাটাকে আমরা কিভাবে লিখব? কোনো রাশির যদি মাত্রা না থাকে তাকে আমরা কিভাবে লিখবো জানো? আমরা কি বলছি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। তাহলে ভৌত রাশি দৈর্ঘ্য বিকৃতি, তাতে উপস্থিত দুটো রাশি এল দুটো রাশি, তাহলে সূচককে মাত্রা বলে। সূচক পাওয়ারকে মাত্রা বলে। তো পাওয়ার দেখো, এইদিকে তাকাও, পাওয়ার এই যে দেখো 1, এল কেটে 1কে আমরা এভাবে লিখবো না, 1কে লিখবো m0 l0 t0, মানেই তো 1। বলো m0 মানে কি? 1। তাহলে m0 l0 t0 অর্থাৎ m এর সূচকও নাই, এল এর সূচকও নাই, টি এর সূচকও নাই, তাহলে সূচক 0। কোনো রাশির মাত্রা নাই। এই মাত্রা নাই মানে কিন্তু 0 না, মাত্রা নাই মানে 1, মাত্রা নাই মানে 1। অথবা দেখো সূচক মাত্রা, সূচককে আমি যদি 0 লিখতে চাই তাহলে সূচকে 0 লিখতে হবে, m0 l0 t0 এভাবে লিখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে মাত্রা নাই মানে কি? শুধু 0 বসাবো? মাত্রা নেই মানে 1 বসাবো, আর যদি 0 বসাই তাহলে সূচকে 0 বসাবো। একক কি হবে? একক নেই, এই যে একক নেই। এবার দৈর্ঘ্য বিকৃতি গেল। দৈর্ঘ্য পীড়ন শুনছো? পীড়ন আর চাপ, পীড়ন এবং চাপ এই দুটোর মাত্রা একক একই, কিন্তু রাশি ভিন্ন রাশি। পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্য আছে, বাট সূত্র একই। পীড়নের সূত্র হচ্ছে F/A, একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যয়নী বল বা বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। তাহলে F/A, বলো কি হবে? F/A, F বল ml t⁻², a ক্ষেত্রফল l স্কয়ার, তাহলে নিচে একটা l, তাহলে m নিচে একটা l, উপরে গেল l-1 t⁻²। ঠিক আছে? দেখো চাপের মাত্রা আর এর মাত্রা সেম। একক হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আরও একটা একক আছে সেটা হচ্ছে প্যাসকেল, আরও একটা একক আছে সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এবার আসো ইয়ং গুণাঙ্ক, তোমার পরিচিত রাশি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ককে y দিয়ে প্রকাশ করা হয়। ইয়ং গুণাঙ্কের সূত্র কি? f বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l, দ্যাট ইজ ইয়ং গুণাঙ্ক। f বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l। f বল ml t⁻², l দৈর্ঘ্য, তাহলে তার তো লেন্থই, a ক্ষেত্রফল মিটার স্কয়ার, লেন্থ স্কয়ার, ছোট হাতের l দৈর্ঘ্য একটা l। তাহলে দেখো তো কি থাকলো? এই l কেটে দাও, তাহলে উপরে একটা l নিচে দুটো l, তাহলে কাটাকাটি করে নিচে একটা l, সেটা উপরে গেল l⁻⁻1, হিসাব বুঝতেছো তো? l স্কয়ার, তাহলে নিচে একটা l, উপরে গেল l⁻⁻1 t⁻²। দেখো পীড়ন এবং ইয়ং গুণাঙ্কের মাত্রা একই, দেখো একই মাত্রা। কেন? পীড়ন মানে কি? পীড়ন মানে F/A, আর ইয়ং গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। হুকের সূত্র পড়ো নাই? ছিল কিন্তু তোমাদের। পীড়ন বাই বিকৃতির রেশিওকে বলা হয়। বিকৃতির তো কোনো মাত্রা নেই 1, আর পীড়নের মাত্রা হচ্ছে এইটা,
তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তাহলে ইয়ং গুণাঙ্কের মাত্রা তো এটাই হবেই, তাই হয়েছে। এককও একই রকম, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। বলো বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা? তারপর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? ল্যামডা দিয়ে। তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে একটা বিখ্যাত সূত্র আছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ না, ভি ডিভাইডেড বাই এফ না? তাহলে ভি হচ্ছে বেগ, বেগ এল টি টু দি পাওয়ার -1, আর এফ কম্পাঙ্ক, কম্পাঙ্কের মাত্রা বের করছি আমরা টি টু দি পাওয়ার -1। তাহলে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1 কেটে দাও, কেটে দিলে কি হবে? এল। আরে এলই তো হবে, তরঙ্গ দৈর্ঘ্য তো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল হবে, সেটাই হচ্ছে একক। কি হবে? একক হচ্ছে মিটার। বুঝতে পারছো? 25 নম্বর পৃষ্ঠটান, এটা হচ্ছে তরলের একটা ধর্ম। 7 নম্বর চ্যাপ্টারে পৃষ্ঠটানকে আমরা পড়ব। পৃষ্ঠটানকে টি দিয়ে প্রকাশ করা হয়, পৃষ্ঠটান সারফেস টেনশন টি দিয়ে প্রকাশ করা হয়। টি হচ্ছে এফ ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে বলা হয় পৃষ্ঠটান, এফ ডিভাইডেড বাই এল। এফ বল এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, তাহলে এল এল কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেলে থাকলো এম টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে পৃষ্ঠটানের, পৃষ্ঠটানের মাত্রা। পৃষ্ঠটানের একক কি? একক হচ্ছে কেজি পার মিটার, সরি কেজি পার সেকেন্ড স্কোয়ার, এই যে এটা। অথবা আরেকটা একক আছে, আরেকটা একক আছে, এককটা হচ্ছে এফ কি নিউটন, এল কি মিটার, তাহলে নিউটন পার মিটার, নিউটন পার মিটার, এটা একটা একক। বুঝতে পারছি? সহজ জিনিস না? দেখো আমরা এতক্ষণ যাবৎ যে মাত্রাগুলো বের করছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর বিভিন্ন রাশির মাত্রা। ওকে, এইবার আমরা একটু সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টে কিছু মাত্রা বের করব, সেকেন্ড পার্টে বিভিন্ন রাশির কিছু মাত্রা বের করব, বিশেষ করে তড়িৎ, স্থির তড়িৎ, চলতড়িৎ রিলেটেড। মজার ব্যাপার হচ্ছে দেখো আমরা এ পর্যন্ত যে মাত্রাগুলো বের করছি সেটা হচ্ছে এম এল টি এর উপর বেস করে। দেখো এখানে কিন্তু কোনো মূল সংখ্যা আসে নাই, পদার্থের পরিমাণ মূল সংখ্যা আসে নাই, তাপমাত্রা আসে নাই, তড়িৎ প্রবাহ আসে নাই। তাহলে এবার আমরা ওইগুলো একটু আনবো, দেখি কি হয়। সহজ, খুবই সহজ। এটা কত গেল? এটা গেল 25। ওকে, এবার আসো 26। তুমি আমাকে বলো তো তড়িৎ প্রবাহের মাত্রা জানো? হ্যাঁ জানো তো, এটা তো মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ আই দিয়ে প্রকাশ করা হয়, এর মাত্রা আই দিয়েও লেখা যায়, আবার অ্যাম্পিয়ার এ দিয়েও লেখা যায়, অর অ্যাম্পিয়ার এ দিয়েও লেখা যায়। আর একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার, একক। বুঝতে পারছো? এবার 27 নম্বর, 27 নম্বর হচ্ছে তড়িৎ আধান বা চার্জ, তড়িৎ আধান বা চার্জ কিউ। তড়িৎ প্রবাহ কি রাশি? মৌলিক রাশি। গুড। তড়িৎ প্রবাহ আই, আই ইকুয়াল টু কিউ বাই টি, মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ আই, আই ইকুয়াল টু কিউ বাই টি, কি মনে হয় মৌলিক রাশি? তড়িৎ প্রবাহ আই কিউ বাই টি, দেখি কে বলতে পারে। তড়িৎ প্রবাহ আই কিউ এর উপর টি এর উপর নির্ভর করে না। কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। কিউ বাই টি, আই ডিপেন্ড করে কিউ এর উপর, আই ডিপেন্ড করে টি এর উপর। তাহলে এটা মৌলিক রাশি কেমনে হয়? ভাই আপনি না লিখলেন মৌলিক রাশি, ছকের মধ্যে তো তড়িৎ প্রবাহ ছিল, ছিল তো, কিন্তু মৌলিক রাশি সে তো অন্য কোনো রাশির উপর নির্ভর করা উচিত না, অন্য রাশির উপর নির্ভর করছে না, তাহলে এটা কেমনে, এটা কেমনে মৌলিক রাশি হয়? হাই হাই, বলো কি হচ্ছে? এটা কি মৌলিক রাশি? বলো ভাই, এটা তো প্যাচ লেগে গেল, এটা তো মৌলিক রাশি হওয়ার কথা না, কিন্তু আবার ছকে লেখা আছে মৌলিক রাশি। শোনো, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। বেগ ভি ইকুয়াল টু এস বাই টি না, তাই না? আমি যদি এখন বলি যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস কি? সরণ। সে কার উপর ডিপেন্ড করে? বেগের উপর, সময়ের উপর। তাহলে সরণ বেগ এবং সময়ের উপর ডিপেন্ড করে, তাহলে সরণ যৌগিক রাশি। বলো এটা কি বলা যাবে যে ভাই বেগ
তড়িৎটা যৌগিক রাশি, সে সরণ আর সময়ের উপর ডিপেন্ড করে। সরণ, বেগ আর সময়ের উপর ডিপেন্ড করে না। তুমি এরকম কোনাকুনি সূত্র লিখে বিভিন্ন প্যাচ লাগাইতে পারো, এখানে সেরকম একটা প্যাচ লাগানো হয়েছে। শোনো, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, এটা যৌগিক রাশি না। তাহলে যৌগিক রাশি কে জানো? যৌগিক রাশি কিউ। কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি। কেউ যদি তোমাকে বলে এই দেখো আই কিউ এবং টি এর উপর নির্ভর করে, তুমি তাকে বলবা না, আই কিউ এবং টি এর উপর নির্ভর করে না, গুণ করো কিউ ইকুয়াল টু আইটি। তাহলে কিউ আই এর উপর এবং কিউ টি এর উপর নির্ভর করে, অর্থাৎ কিউ এটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি যেটা তড়িৎ প্রবাহ এবং সময় এই দুইটা মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে ব্যাপারটা বুঝছো? বুঝতে পেরেছো? তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, ঠিক আছে, এটা কারো উপর নির্ভর করে না। কিউ ইকুয়াল টু আইটি, কিউ আই আর টি এর উপর নির্ভর করে, অর্থাৎ কিউটা যৌগিক রাশি, কিউ কিন্তু মৌলিক রাশি না। তাহলে কাহিনীটা হচ্ছে এইটা। তাহলে এটা কিন্তু মাথায় রাখবা, এটা তুমি তোমার কোনো বন্ধুকে ধরেও দেখবা পারবে না। তড়িৎ আধান বা চার্জ কিউ, কিউ ইকুয়াল টু কী হবে? ওই যে লিখছি একটু আগে, কিউ ইকুয়াল টু আইটি। আই এর মাত্রা আই বা এ, যে যেভাবে লিখে, কোনো বইয়ে এ দিয়ে লিখছে, কোনো বইয়ে আই দিয়ে লিখছে, ভাই তুমি যেভাবে লিখবা লিখবা। টি কি? টি হচ্ছে সময়, তাহলে সময় হচ্ছে সেকেন্ড, তাহলে সময় হচ্ছে টাইম, তাহলে আই ইন্টু টি, আইটি, আইটি অর এটি, অর এটি, যে যেভাবে লিখে, কোনো বইতে এ দিয়ে লিখে, কোনো বইতে আই দিয়ে লিখে, তোমার যেটা খুশি লিখবা। একক কি হবে? একক হবে কিউ এর একক। কিউ এর একক হচ্ছে আই টি। আই কি? অ্যাম্পিয়ার, টি কি? সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড এএস, অথবা আরেকটা একক আছে কুলম, সি দিয়ে লেখা হয়, কুলম। ওকে, এবার 28 নম্বর। 28 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ গেল, তড়িৎ আধান গেল, তড়িৎ বিভব। তড়িৎ বিভব, বিভব ভি, আশা করি তোমাদের সূত্র মনে আছে। বিভব ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, আশা করি এই সূত্র জানো তুমি। তাহলে ভি ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কি? কাজ বা শক্তি। তাহলে কাজের মাত্রা কি? কাজের মাত্রা, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার সাথে আবার দৈর্ঘ্য, লেন্থ, সরণ গুণ, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাকে আমরা ভাগ দিচ্ছি কি দিয়ে? কিউ দিয়ে। কিউ এর মাত্রা কত? এ টি, আমরা এ দিয়ে লিখলাম, ঠিক আছে, তুমি আই দিয়েও লিখতে পারো, কোনো আপত্তি নেই কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এ যদি উপরে ওঠে তাহলে এম এম, এল উপরে দুটো, নিচে কিছু নেই, তাহলে এল স্কোয়ার। টি উপরে -3, -2, নিচে একটা, তাহলে টি -2 -1 -3, নিচে এ আছে, এ টু দি পাওয়ার -1, এ টু দি পাওয়ার -1। এই যে এটা তড়িৎ বিভব। বিভবের একক কি? বিভবের একক ভোল্ট, ঠিক আছে। এককগুলোকে আমরা এখন ছোট ছোট একক লিখি। তুমি লিখতে পারো এম কেজি লিখতে পারো, তারপরে এটাকে মিটার স্কোয়ার লিখতে পারো, তারপরে পার মানে সেকেন্ড কিউব, তারপরে এটা অ্যাম্পিয়ার, এভাবে লিখতে পারো। কিন্তু বড় একক, এত বড় একক আসলে আমরা ব্যবহার করি না, আমরা একক ব্যবহার করি ছোট ছোট এককগুলো। তো এখন আমরা ছোট একক লিখলাম ভোল্ট। এবার আসো 29 হচ্ছে রোধ। রোধ পারবা? হ্যাঁ, ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর যদি হয়, ভি ইকুয়াল টু যদি আইআর হয়, ফেসবুকে কি লাইভ কেটে গেছে? হাই হাই, ফেসবুকে তো লাইভ কেটে গেছে কেন? ভাই কমেন্ট পড়েন। হ্যাঁ দাদা, নেট প্রবলেম। এটা কি আমার নেট প্রবলেম? আচ্ছা, যারা ওয়েব অ্যাপে আছো তাদের কি কোনো নেট প্রবলেম করতেছে? বলো তো, যারা ওয়েব অ্যাপে আছো তাদের কি কোনো নেট প্রবলেম করতেছে? ভিডিও কি ল্যাগ করতেছে? না 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 না। আচ্ছা, নেট ক্লিয়ার। ওকে, তাহলে ফেসবুকে হঠাৎ করে কেটে গেল কেন? এটা কেমন কথা?
এটা তো ভালো কথা না। মন খারাপ হয়ে গেল। দাঁড়াও একটু দাঁড়াও। ওয়েব অ্যাপে ক্লিয়ার আছে? আচ্ছা, ফেসবুকে মেবি নেট প্রবলেম করছে, ফেসবুকে কেটে গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এই কটা শেষ করি তাহলেই হবে। ঠিক আছে, এই কটা শেষ করবো তাহলেই হবে। রোধ আর ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে আর ইকুয়াল টু হবে ভি বাই আই। ভি বিভব, ওই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই নিচে আই, তড়িৎ প্রবাহ আই এ। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2, এই যে এ টু দি পাওয়ার -1 উপরে এ উঠে গেল, তাহলে এ টু দি পাওয়ার -2। একক কী হবে? রোধের একক ওহম। ওহম। 30 নম্বর, বলো তো আপেক্ষিক রোধ কী হবে? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ রো, রো দিয়ে প্রকাশ করা হয়, তাই না? রো ইকুয়াল টু সূত্র কি? আর এল ডিভাইডেড বাই এ, মনে পড়ে? যেমন আর এর সূত্র কি? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, সরি, তাহলে আপেক্ষিক রোধ রো আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তাহলে এই যে রোধের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2, এই একই এ কিন্তু ক্ষেত্রফল, আবার বসাই দিও না যে আরেকটা এ, না, এ ক্ষেত্রফল এল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দৈর্ঘ্য এল। তাহলে এম, দেখো এল স্কোয়ার এল 4টা আর নিচে একটা, কাটাকাটি যাচ্ছে, তাহলে 3টা থাকতেছে। এম এল কিউব টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। আপেক্ষিক রোধের কি একক? আপেক্ষিক রোধের একক ওহম মিটার। ওকে, আসো 31 হচ্ছে ধারকত্ব। ধারকত্ব সি, সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, তাই না? সূত্র জানো তো, সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধারকত্ব তোমাদের কিন্তু ছিল, একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জকে ধারকত্ব বলে। তাহলে সি ইকুয়াল টু যদি কিউ বাই ভি হয়, কিউ হচ্ছে চার্জ, কিউ এই দেখো এ ইন্টু টি, এ ইন্টু টি, আর ভি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে এম কে উপরে নিয়ে গেলে এম টু দি পাওয়ার -1, এল কে উপরে নিয়ে গেলে এল টু দি পাওয়ার -2, টি কে উপরে নিয়ে গেলে টি হচ্ছে টি টু দি পাওয়ার এখানে -3, এটাকে উপরে নিয়ে গেলে টি টু দি পাওয়ার 4, এ কে যদি উপরে নিয়ে যায় তাহলে এ এর স্কোয়ার, দেখো এ উপরে একটা আছে, নিচে এ টু দি পাওয়ার -1, তাহলে উপরে নিয়ে গেলে +1, তাহলে এ হবে স্কোয়ার। এটা হচ্ছে ধারকত্ব। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, যেটাকে এফ দিয়ে লেখা হয়। দেখো মাত্রাগুলো দেখছো অনেক বড় বড়, তো এই কারণে এককগুলোকে ছোট ছোট করে লেখা হয়, এককগুলোকে ছোট ছোট করে লেখা হয়। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি সূত্র ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। মাত্রা বের করো তো, মাত্রা বের করো তো। ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, মাত্রা বের করো তো। হাফের কোনো মাত্রা আছে? নেই। সি কি? ধারকত্ব। ওই যে ধারকত্ব, দেখো তাকাও, লেখাবাদ এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 2 লিখলাম। ভি এর স্কোয়ার, ভি কই? ভি এই যে ভি এর স্কোয়ার, তাহলে দেখো তো এর স্কোয়ার বসাচ্ছি, এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার স্কোয়ার করলে 3 দুগুণে 6
-6 a টু দি পাওয়ার -2, বুঝলা ভাই? বিশাল হলো যে না, বিশাল হয়নি। এবার কাটছাট করে ছোট বানাবো, আসো ছোট বানাবো। একটা চালাকি তোমার এরপরে শেখাবো আমি, দেখো m টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার 2 m টু দি পাওয়ার -1 m টু দি পাওয়ার 2, তাহলে -1 + 2 মানে +1, l টু দি পাওয়ার -2 l টু দি পাওয়ার 4, তাহলে l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার -6 বাই t টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার -2, কাটাকাটি বাদ। তাহলে পড়ে থাকলো কি? এই ছোট্ট জিনিসটা পড়ে থাকলো, এবং এই ছোট্ট জিনিসটা পড়ে থাকবে এটা আমি জানতাম। পড়ো তো, এই বাংলা পড়ো তো। ধারকের সঞ্চিত শক্তি কি? শক্তি, ধারকের সঞ্চিত শক্তি, শক্তির মাত্রা, যে কোনো শক্তির মাত্রা। তোমরা বলছি না একই শক্তির মাত্রা কি? ধারকের সঞ্চিত শক্তি, তাহলে শক্তি মানে কাজ, কাজের মাত্রা ml t টু দি পাওয়ার -2, বল গুণ সরণ, সরণ মানে আরেকটা l, তাহলে ml² t টু দি পাওয়ার -2। দেখছো চালাকি হয়ে গেল ভাই? ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে? কোথায় ভুল হলো? কেন ভুল হবে? কেন, ঠিকই তো হচ্ছে। কোথায় ভুল হলো? শক্তির একক দিলেই হয়, হ্যাঁ এই যে শক্তির মাত্রা দিলেই হয়। বোঝা গেল? কোথাও কি ভুল হয়েছে? না। দাদা 20 নম্বরে জাস্ট এল তোতে পাওয়ার 0 লেখা হবে না, এল তো নেই, তাহলে 0 লেখা হবে না। 20 নম্বর কোথায়? 20 নম্বর দেখি, 20 নম্বর জড়তার ভ্রামক m l টু দি পাওয়ার 2, m আছে তো ভর, আর আর হচ্ছে দৈর্ঘ্য l টু দি পাওয়ার 2, ঠিকই তো আছে। কি লিখবা? m0 লিখবা কেন? 0 না তো, m তো 1, 0 কেন লিখবা? m তো 1, ওকে বলো। এবার হোমওয়ার্ক লিখো, কয়েকটা হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক লিখো, এই মাত্রাগুলো বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, হোমওয়ার্ক লিখো। মহাকর্ষ ধ্রুবক কোনো বইয়ের সাহায্য নেওয়া যাবে না। মহাকর্ষ ধ্রুবক, কুলম্ব বল ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক জি, কুলম্ব বল ধ্রুবক সি, তারপরে তড়িৎ মাধ্যামাঙ্ক, সরি তড়িৎ ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা এপসাইলন নট। তারপর তাপধারকত্ব, তাপধারকত্বকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি ইকুয়ালটা আমি যে সূত্র লিখে দিলাম Q/T, টি হচ্ছে টেম্পারেচার। তারপর মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, এই যে মোলার গ্যাস ধ্রুবক এটা হচ্ছে আর, আমি সূত্র লিখে দিচ্ছি PV = nRT, PV = nRT। তাহলে এই যে বেশি দিলাম না, এই কটা মাত্রা তুমি বের করবা, এই কটা হচ্ছে তোমার হোমওয়ার্ক আজকের ক্লাসের। বুঝতে পেরেছ? বোঝা গেছে? তো আজকে দেখো প্রথম ক্লাস আমরা কিন্তু বেশি একটা পড়ি নাই, তো পরের ক্লাসে কিন্তু আমরা একটু বেশি বেশি পড়ব, ওকে? তো আজকে এই পর্যন্ত। ভাইয়া 21 l পাওয়ার 0 লেখা হবে কি? বলো এগুলা। 21 নম্বর কি? দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি l এর পাওয়ার 0 তো লিখছি, তো শুধু l0 লিখবা লিখো, শুধু m0 লিখবা লিখো, m0 l0 t0, তারপর a0 θ0, কত কিছুই লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওকে? তো ডান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।